আসসালামু আলাইকুম। আজকে আমাদের বার কাউন্সিল লিখিত পরীক্ষার আমরা এভিডেন্স অ্যাক্ট করছিলাম। এভিডেন্স অ্যাক্টের তৃতীয় ক্লাস। গতকালকে পর্যন্ত আমরা বার বিজিএস এর অনেকগুলো প্রশ্ন করেছি। তো আজকে 49 নং প্রশ্নটা আমরা করব। এক্সপার্টস অপিনিয়ন নিডস ভেরি কেয়ারফুল এক্সামিনেশন। বিশারদের অভিমত সম্পর্কিত উচ্চ আদালতের মন্তব্যটি দি এভিডেন্স অ্যাক্ট 1872 সংশ্লিষ্ট বিধানের আলোকে ব্যাখ্যা করুন। এটা বিজিএস পরীক্ষা 2021 আসছে। বিশারদের অভিমত সম্পর্কিত সংশ্লিষ্ট বিধান বিশেষজ্ঞ হিসাবে পরিগণিত হয় এমন ব্যক্তিদের মতামত সাক্ষ্য আইনের 45 ধারায় প্রাসঙ্গিক করা হয়েছে। দি এভিডেন্স অ্যাক্ট নতুন সংশোধনী করে ধারা 45 নং ধারাটি নতুন করে আগে যেখানে 5টি ছিল এখন 13টি ক্ষেত্রে বিশারদের মতামত সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক করা হয়েছে। যেমন বিদেশি আইন, ফরেন ল, বিজ্ঞান, সায়েন্স, শরীর সম্বন্ধীয় বা ফরেন্সিক সাক্ষ্য, ডিজিটাল রেকর্ড, চারুকলা, নিম্নলিখিত বিষয় শনাক্তকরণের প্রশ্নে হস্তলিপি, আঙ্গুলের ছাপ বা টিপসই, পায়ের ছাপ, তালু ছাপ ইত্যাদি এগুলাই। এরপর দেখেন চোখের পরীক্ষার ছাপও আছে, টাইপ রাইটিং আছে এবং ট্রেড বা টেকনিক্যাল অভিব্যক্তির ব্যবহার, ব্যক্তি বা প্রাণীর পরিচিতি। উপরে উল্লেখিত বিষয়ে যে সকল ব্যক্তি বিশেষ পারদর্শী তাদের অভিমত আদালত গ্রহণ করতে পারে এবং সেই অভিমত প্রাসঙ্গিক হবে। তাদের এই অভিমতকে বিশারদ অভিমত এক্সপার্ট অপিনিয়ন বলা হয়। মেডিকেল রিপোর্ট, পলিগ্রাফ টেস্ট, রাসায়নিক উপাদান সম্পর্কে রাসায়নিক পরীক্ষকের মতামত ইত্যাদি বিশারদের মতামত হিসাবে প্রাসঙ্গিক হবে। বা ডিজিটাল রেকর্ডের বিষয়ে বা ইলেকট্রনিক সাক্ষ্য বিষয়ে ইলেকট্রনিক সাক্ষ্য পরীক্ষকের মতামত বিশারদের মতামত হিসাবে গণ্য হবে। ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর 51 ধারায় বলা হয়েছে, ট্রাইব্যুনাল ও আপিল ট্রাইব্যুনাল বিচার কার্য পরিচালনাকালে কম্পিউটার বিজ্ঞান, সাইবার ফরেন্সিক, ইলেকট্রনিক যোগাযোগ, ডাটা সুরক্ষা সহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞ কোনো ব্যক্তির স্বাধীন মতামত গ্রহণ করতে পারবে। ডিজিটাল নিরাপত্তা বিধিমালা 2019 এর 15 ধারায় ডিজিটাল সাক্ষ্য সম্পর্কে ফরেন্সিক বিশেষজ্ঞের মতামত প্রধান বিষয়ে বিধি প্রণয়ন করা হয়েছে। এই বিধিতে বলা হয়েছে ডিজিটাল ফরেন্সিক ল্যাবের ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞ ডিজিটাল স্বাক্ষর ফরেন্সিক বিশ্লেষণ করবে এবং উক্ত বিষয়ে নির্ধারিত পদ্ধতিতে বিশেষজ্ঞ মতামত প্রদান করবে। সুতরাং এমন মতামত সাক্ষ্য আইনের 45 ধারায় বিশেষজ্ঞ মতামত হিসাবে গণ্য হবে। স্পার্ট অপিনিয়ন নিডস ভেরি কেয়ারফুল এক্সামিনেশন। মন্তব্যটি ব্যাখ্যা। 45 ধারার অধীন বিশারদের মতামত চূড়ান্ত প্রমাণ না, নট এ কনক্লুসিভ প্রুফ, কিন্তু অনুসমর্থন প্রকৃতির, কর্পোরেটিভ ইন নেচার, অর্থাৎ অন্যান্য সাক্ষ্যের সাথে মিলিয়ে নিয়ে আদালত সিদ্ধান্ত নিতে পারে। বিশারদের মতামত যেমন হস্তলিপি, বিশারদের মতামত সাক্ষ্য আইনের 45 ধারায় অধীন শুধুমাত্র একটি প্রাসঙ্গিক বিষয়। হস্তলিপি বিশারদের অভিমত নিম্ন শ্রেণীর সাক্ষ্য। এই কারণে বিশারদের মতামত সর্বদা সর্বোচ্চ সতর্কতার সাথে গ্রহণ করতে হবে। যথেষ্ট অনুসমর্থন ব্যতীত হস্তলিপি বিশারদের মতামত অভিযুক্তের দণ্ডের ভিত্তি হতে পারে না। হস্তলিপি বিশারদের সাক্ষ্য সম্পর্কে আদালত বারবার অভিমত ব্যক্ত করেছেন যে হস্তলিপি বিশারদের মতামত দণ্ডের ভিত্তি হতে পারে না এবং আদালত এমন মতামতের অনুসমর্থন খুঁজে বের করবে। হস্তলিপি বিশারদগণ পক্ষপাতমূলক সাক্ষী হিসেবে বিবেচিত হয় এবং যে পক্ষ তাদেরকে সাক্ষ্য দিতে আহ্বান করে তারা সেই পক্ষের অনুকূলে সাধারণত অভিমত সাক্ষ্য দিয়ে থাকে। সুতরাং হস্তলিপি বিশারদ পক্ষপাতমূলক সাক্ষ্য বা অভিমত দিয়েছে কিনা সেটা উক্ত অভিমত সমর্থন করে এমন অন্য কোনো সাক্ষ্যর উপস্থিতি ব্যতীত নির্ধারণ করা কঠিন এবং এই আইনের কারণে এমন অভিমত সাক্ষ্যর ভিত্তিতে কার্য করার পূর্বে উক্ত সাক্ষ্যর সমর্থনে কোনো সাক্ষ্য বিদ্যমান আছে কিনা সেটা আদালতকে বিবেচনা করা উচিত। যদিও সাক্ষ্য আইনের কোথাও হস্তলিপি বিশারদের অভিমত অনুসমর্থন হতে হবে এমন বাধ্যবাধকতা আরোপ করা নাই, বিধান নাই, তথাপি এমন অভিমত সাক্ষ্যর ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বিশেষজ্ঞদের মতামত যথেষ্ট সতর্কতার সাথে পরীক্ষা করা প্রয়োজন। আমরা একটু পরের প্রশ্নতে চলে যাই। সাক্ষ্য আইন অনুসারে যারা বিশেষজ্ঞ হিসাবে পরিগণিত হয় না তাদের মতামত কি কি অবস্থায় প্রাসঙ্গিক বলে বিবেচিত হতে পারে? ব্যাখ্যা করুন বিজিএস পরীক্ষা 2017।
বিশেষজ্ঞ হিসাবে বিশেষজ্ঞ হিসাবে পরিগণিত হয় না এমন ব্যক্তিদের মতামত যে ক্ষেত্রে প্রাসঙ্গিক, বিশেষজ্ঞ হিসাবে পরিগণিত নয় এমন তৃতীয় ব্যক্তির মতামত সাক্ষ্য আইনের 47, 47 ক, 48, 49 এবং 50 ধারায় উল্লেখিত অবস্থায় এবং শর্তে প্রাসঙ্গিক করা হয়েছে। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। হাতের লেখা সম্পর্কে মতামত ধারা 47, অন্যের হাতের লেখার সাথে পরিচিত ব্যক্তিদের অভিমত সাক্ষ্য আইনের 47 ধারায় প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 45 ধারায় হস্তলিপি বিশারদের অভিমত প্রাসঙ্গিক করা হয়েছে, যেখানে 47 ধারায় হস্তলিপি বিশারদ নয়, কিন্তু বিরোধী ও হাতের লেখার সাথে পরিচিত ব্যক্তির মতামত প্রাসঙ্গিক করা হয়েছে। 47 ধারায় হস্তলিপি বিষয়ে মতামত গ্রহণযোগ্য করার আগে এটা অবশ্যই প্রমাণ করতে হবে যে মতামত প্রদানকারী ব্যক্তি লেখকের হাতের লেখার সাথে পরিচিত। এটা একটু নোট ডাউন করেন। 47 ধারার বলা হয়েছে কোন লিখিত বা স্বাক্ষরিত দলিল কোনো ব্যক্তি কর্তৃক লিখিত বা স্বাক্ষরিত হয়েছে সেই মর্মে আদালত যে ক্ষেত্রে অভিমত গঠন করতে চায় সেক্ষেত্রে যে ব্যক্তির দ্বারা সেটা লিখিত বা স্বাক্ষরিত হয়েছে বলে মনে করা হয়, সেই ব্যক্তির দ্বারা সেটা লিখিত বা স্বাক্ষরিত হয়েছে বা হয় নাই মর্মে উক্ত ব্যক্তির হস্তলিপির সাথে পরিচিত লোকের অভিমত প্রাসঙ্গিক হবে। ডিজিটাল ডিজিটাল স্বাক্ষর বিষয়ে মতামত যে ক্ষেত্রে প্রাসঙ্গিক 47 ক নতুন করে অ্যামেন্ডমেন্ট হয়ে 2022 সালের 20 নভেম্বর 47 ক ধারাটি যুক্ত করা হয়েছে এবং যে ক্ষেত্রে ডিজিটাল স্বাক্ষর সম্পর্কিত মতামত প্রাসঙ্গিক সেই ক্ষেত্র উল্লেখ করা হয়েছে। 47 খ ধারা অনুসারে যে প্রত্যয়নকারী কর্তৃপক্ষ সার্টিফাইং অথরিটি ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট ইস্যু করেছে সেই কর্তৃপক্ষের মতামত ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে প্রাসঙ্গিক হবে, অর্থাৎ ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট ইস্যুকারী প্রত্যয়নকারী কর্তৃপক্ষের মতামত ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে প্রাসঙ্গিক হবে। এরপরে আমরা দেখি অধিকার বা প্রথার অস্তিত্ব সম্পর্কিত মতামত যখন প্রাসঙ্গিক। ধারা 48, কোনো অধিকার বা প্রথার অস্তিত্ব থাকলে সে সম্পর্কে যাদের জানা স্বাভাবিক তাদের অভিমত 48 ধারায় প্রাসঙ্গিক করা হয়েছে। অধিকার বা প্রথা কোন নির্দিষ্ট গ্রামের বাসিন্দাদের কোন নির্দিষ্ট কূপের পানি ব্যবহার করার অধিকার সম্পর্কে উক্ত গ্রামের মানুষের মতামত 48 ধারায় প্রাসঙ্গিক। এরপর দেখেন রীতিনীতি মতবাদ বা বিশ্বাস সম্পর্কিত মতামত যখন প্রাসঙ্গিক। 49 ধারার রীতিনীতি মতবাদ বা বিশ্বাস ইত্যাদি বিষয়ে মোকদ্দমার পক্ষ নয় এমন কোন তৃতীয় ব্যক্তির মতামত প্রাসঙ্গিক করা হয়েছে। 49 ধারায় 3টি বিষয়ে মতামত প্রাসঙ্গিক করা হয়েছে। কোন জনগোষ্ঠী বা পরিবারের রীতিনীতি এবং বিশ্বাস বা মতবাদ সম্পর্কিত মতবাদ, ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠান গঠনতন্ত্র ব্যবস্থাপনা বিষয়ে মতামত, কোন বিশেষ জেলা বা বিশেষ শ্রেণীর মানুষের মধ্যে ব্যবহৃত শব্দের অর্থ বিষয়ে মতামত। উপরে উল্লেখিত বিষয়ে যারা বিশেষরূপে অবগত রয়েছে তাদের অভিমত 49 ধারায় প্রাসঙ্গিক। এরপরে সম্পর্ক বিষয়ে মতামত ধারা 50, এক ব্যক্তির সাথে অন্য ব্যক্তির সম্পর্ক বিষয়ে মতামত সাক্ষ্য আইনের 50 ধারায় প্রাসঙ্গিক করা হয়েছে। যখন এক ব্যক্তির সাথে অন্য ব্যক্তির সম্পর্ক বিষয়ে আদালত অভিমত গঠন করতে চায় সেক্ষেত্রে এমন সম্পর্কের অস্তিত্ব বিষয়ে আচরণ ধারা যে অভিমত প্রকাশ পায় সেই অভিমত এবং পরিবারের সদস্য হিসাবে বা অন্য কোনোভাবে এমন সম্পর্ক বিষয়ে বিশেষভাবে জ্ঞাত হয়ে যে ব্যক্তি অভিমত পোষণ করে সে ব্যক্তির অভিমত 50 ধারায় প্রাসঙ্গিক হবে। আমরা পরের প্রশ্ন দেখি, একজন ব্যক্তির স্বাক্ষর ও হস্তলিপি প্রমাণের জন্য কোন ধরনের সাক্ষ্য গ্রহণযোগ্য? এটা বিজিএস পরীক্ষা 2014-তে আসছে। স্বাক্ষর ও হস্তলিপি প্রমাণের জন্য যে ধরনের সাক্ষ্য গ্রহণযোগ্য, আইন দ্বারা নিষিদ্ধ নয় এমন যে কোনো পন্থা অবলম্বন করে স্বাক্ষর ও হস্তলিপি প্রমাণ করা যেতে পারে। স্বাক্ষর ও হস্তলিপি প্রমাণের জন্য সাক্ষ্য আইনের 45, 47, 67 এবং 73 ধারা 71 প্রমাণের নিম্নলিখিত পন্থা উল্লেখ করেছে, নিম্নলিখিত সাক্ষ্য গ্রহণযোগ্য করেছে। যেমন লেখকের নিজের সাক্ষ্য দ্বারা ধারা 67, বিশারদের মতামত ধারা 45, হস্তলিপির সাথে পরিচিত ব্যক্তির মতামত ধারা 47, বিরোধী ও হস্তলিপিটি দাবিকৃত লেখকের হাতের লেখার সাথে তুলনা করা 73, যে ব্যক্তির বিরুদ্ধে দলিলটি পেশ করা হচ্ছে উক্ত ব্যক্তির স্বীকারোক্তি ধারা এবং পারিপার্শ্বিক
সাক্ষ্য দ্বারা। এরপর দেখেন লেখকের নিজের সাক্ষ্য দ্বারা ৬৭তে বলছে, সাক্ষ্য আইনের ৬৭ ধারার বিধান হলো, যদি দাখিলকৃত দলিল কোনো ব্যক্তি কোনো লিখিত বা স্বাক্ষরিত বলে দাবি করা হয়, তাহলে উক্ত লেখা বা স্বাক্ষর যে ব্যক্তি দাবিকারী ব্যক্তির লেখা বা স্বাক্ষর সেটা প্রমাণ করতে হবে। কিন্তু ৬৭ দ্বারা হাতের লেখা বা স্বাক্ষর প্রমাণের কোনো নির্দিষ্ট পন্থা উল্লেখ করেনি। অর্থাৎ এই ক্ষেত্রে হস্তলিপি বা স্বাক্ষর প্রমাণের আইন অনুমোদিত যে কোনো পন্থা ব্যবহার করা যেতে পারে। তবে একজন ব্যক্তির স্বাক্ষর ও হস্তলিপি প্রমাণের সর্বাধিক সহজ এবং সন্তোষজনক পন্থা হলো স্বয়ং লেখককে আহ্বান করা। যদি তাকে পাওয়া না যায় বা যে ব্যক্তির উপস্থিতিতে উক্ত দলিল বা লেখা স্বাক্ষরিত হয়েছিল সেই ব্যক্তিকে তলব করা। মেডিকেল সার্টিফিকেট, একটি ব্যক্তিগত দলিল এবং সাক্ষ্য আইনের ৬৭ ধারায় বিধানের আলোকে এটা যে ব্যক্তি প্রদান করেছে তার কর্তৃক প্রমাণিত হতে হবে বা ইস্যুকারী কর্তৃপক্ষের স্বাক্ষর সম্পর্কে পরিচিত ব্যক্তি কর্তৃক প্রমাণিত হতে হবে। এরপরে আমরা দেখি বিশারদের মতামত ধারা। লেখা বা বিষয়ে হস্তলিপি বিশারদের মতামত সাক্ষ্য আইনের ৪৫ ধারায় প্রাসঙ্গিক। একজন ব্যক্তির হাতের লেখা অন্য সকল ব্যক্তির লেখা হতে ভিন্ন হয়। কোনো ব্যক্তির হাতের লেখা একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া এবং ধরন অনুসরণ করে। কোনো ব্যক্তিকে তার হাতের লেখা দ্বারা শনাক্ত করা যায়। যে ক্ষেত্রে কোনো নির্দিষ্ট হাতের লেখা কোনো নির্দিষ্ট ব্যক্তির কিনা সে বিষয়ে আদালত মতামত গঠন করে। সেক্ষেত্রে হস্তলিপি বিশারদের মতামত গ্রহণযোগ্য। কিন্তু হস্তলিপি বিষয়ে বিশারদের মতামত কোনো চূড়ান্ত প্রমাণ না এবং কোনো দলিলের বিশুদ্ধতা নির্ধারণে এটা একমাত্র ভিত্তি হতে পারে না। এই ক্ষেত্রে বিশারদের মতামত অন্যান্য সাক্ষ্য দ্বারা সমর্থিত হতে হবে যেন এটার উপর নির্ভর করা যায়। একই সাথে হস্তলিপি বিশারদ যে যোগ্য, নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য সে বিষয়ে আদালত সন্তুষ্ট হবে। এরপরে হলো হস্তলিপির সাথে পরিচিত ব্যক্তির মতামত। হস্তলিপির সাথে পরিচিত ব্যক্তির মতামত ৪৭-এ বলছে, অন্যের হাতের লেখার সাথে পরিচিত ব্যক্তির অভিমত সাক্ষ্য আইনের ৪৭ ধারায় প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের ৪৫ ধারায় হস্তলিপি বিশারদের অভিমত প্রাসঙ্গিক করা হয়েছে, যেখানে ৪৭ ধারায় হস্তলিপি বিশারদ নয় কিন্তু বিরোধীয় হাতের লেখার সাথে পরিচিত ব্যক্তির মতামত প্রাসঙ্গিক করা হয়েছে। ৪৭ ধারায় হস্তলিপি বিষয়ে মতামত গ্রহণযোগ্য করার আগে এটা অবশ্যই প্রমাণ করতে হবে যে মতামত প্রদানকারী ব্যক্তি লেখকের হাতের লেখার সাথে পরিচিত। ৪৭ ধারায় বলা হয়েছে, কোনো লিখিত বা স্বাক্ষরিত দলিল কোনো ব্যক্তি কর্তৃক লিখিত বা স্বাক্ষরিত হয়েছে সেই মর্মে আদালত যে ক্ষেত্রে অভিমত গঠন করতে চায় সেক্ষেত্রে যে ব্যক্তির ধারা সেটা লিখিত বা স্বাক্ষরিত হয়েছে বলে মনে করা হয়, সে ব্যক্তির ধারা সেটা লিখিত বা স্বাক্ষরিত হয়েছে বা হয় নাই মর্মে উক্ত ব্যক্তির হস্তলিপির সাথে পরিচিত লোকের অভিমত প্রাসঙ্গিক হবে। বিরোধীয় হস্তলিপিটি দাবিকৃত লেখকের হাতের লেখার সাথে তুলনা করে ৭৩, যে ক্ষেত্রে আদালতের নিকট বিবেচনাধীন কোনো লেখা স্বাক্ষর সিলের বিশুদ্ধতা নিয়ে বিরোধ দেখা দেয়, সেক্ষেত্রে উক্ত বিরোধ নিষ্পত্তিতে ৭৩ ধারা প্রযোজ্য হয়। সাক্ষ্য আইনে ৭৩ ধারা আদালতকে ইতিমধ্যে স্বীকৃত এবং আদালতের সন্তোষ সাধন অনুসারে প্রমাণিত লিখা স্বাক্ষর বা সিলের সাথে বিরোধীয় লিখা বা সিলের তুলনা করার ক্ষমতা দিয়েছে। কোনো নির্দিষ্ট লেখা স্বাক্ষর বা সিল কোনো নির্দিষ্ট ব্যক্তির কিনা সেটা নির্ধারণ করতে আদালত উক্ত লেখা বা স্বাক্ষর বা সিল উক্ত ব্যক্তির লেখা বা স্বাক্ষর বা সিল হিসাবে ইতিমধ্যে প্রমাণিত বা স্বীকৃত অন্য কোনো লেখা বা স্বাক্ষর বা সিলের সাথে তুলনা করতে পারে। ৭৩ ধারায় অধীন বলে আদালত মূল স্বাক্ষরের সাথে নমুনা স্বাক্ষর তুলনা করতে পারে। ৭৩ ধারায় অধীন আদালত কোনো ব্যক্তিকে আদালতে হাজির হয়ে নমুনা স্বাক্ষর দিতে নির্দেশ দিতে পারে। অতঃপর আদালত উক্ত নমুনা স্বাক্ষর বিরোধীয় স্বাক্ষরটির সাথে তুলনা করবে। কতিপয় ক্ষেত্রে আদালত স্বীকৃত এবং প্রমাণিত লেখা বা স্বাক্ষরের সাথে বিরোধীয় লেখা বা স্বাক্ষর তুলনা করতে পারে, বিশেষত যে ক্ষেত্রে উভয় পক্ষ হস্তলিপি বিশারদের ব্যয় বহন করতে অক্ষম। তাইলে আমরা এখানে দেখে গেছি বিশারদ নয় বাট কি করতে পারে, একজন ব্যক্তির স্বাক্ষর বা হস্তলিপি প্রমাণের জন্য কোন ধরনের সাক্ষ্য গ্রহণযোগ্য, কি কি ধরনের সাক্ষ্য দিতে পারে সেটি হলো ৪৫, ৪৭, ৬৭, ৭৩ এই বিষয়গুলোর মাধ্যমে
একজনের হস্তলিপি বা স্বাক্ষর প্রমাণ করা যাইতে পারে। ৬৭-তে লেখকের নিজের সাক্ষ্য দ্বারা, আর ৪৫-এ বিশারদের মতামত দ্বারা, আর ৪৭-এ হস্তলিপির সাথে পরিচিত ব্যক্তির মতামত দ্বারা, এবং ৭৩-এর তুলনা, অর্থাৎ বিরোধীও হস্তলিপিটি দাবিকৃত লেখকের সাথে বা তুলনা করে। এই বিষয়গুলো হলো প্রমাণের পদ্ধতি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন ৫২ নং প্রশ্নটা একটু আমরা দেখি। দি এভিডেন্স অ্যাক্ট ১৮৭২-এর সংশ্লিষ্ট বিধান উল্লেখে নিচের প্রশ্নগুলির উত্তর দিন। যেসব ঘটনা অন্যভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো কখন প্রাসঙ্গিক হয়, এটি একটি উদাহরণ দিন। যেসব ঘটনা অন্যভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো কখন প্রাসঙ্গিক হয়? অধিকার বা কথার অস্তিত্ব সম্পর্কে অভিমত কখন প্রাসঙ্গিক? সাক্ষীকে অশ্লীল কুৎসাজনক প্রশ্ন করলে আদালতের করণীয় কি? এই বিষয়গুলো আমরা একটু দেখি। 17 বিজিএস পরীক্ষা 2024-এ আসছে। অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় এমন ঘটনাসমূহ যখন প্রাসঙ্গিক হয়। অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় এমন ঘটনাসমূহ 11 ধারা অনুসারে প্রাসঙ্গিক হবে যদি সেগুলি কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক ঘটনার সাথে অসামঞ্জস্য, বা যদি সেগুলো স্বয়ং কিংবা অন্য কোনো ঘটনার প্রসঙ্গে কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক ঘটনার অস্তিত্বহীনতা অত্যাধিক সম্ভব বা অসম্ভব করে তোলে। প্রশ্ন হলো কোনো নির্দিষ্ট দিনে চিটাগংয়ে কোনো অপরাধ করছিল কিনা। যে সকল ঘটনা প্রমাণ করে যে উক্ত দিনে ঢাকাতে ছিল, উক্ত ঘটনা সমূহ 11 ধারা অনুসারে প্রাসঙ্গিক। যেটা আমরা প্লি অফ এলিবাই দেখছি, অন্যত্র থাকার যে অজুহাতের বিষয়টা, এটাই হচ্ছে অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় এমন ঘটনাসমূহ যখন প্রাসঙ্গিক হয়। এরপরে হলো অধিকার বা প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত কখন প্রাসঙ্গিক। ইতিমধ্যে আমরা এটা দেখেছি যে কোনো অধিকার বা প্রথার অস্তিত্ব থাকলে সে সম্পর্কে যাদের জানা স্বাভাবিক তাদের অভিমত 48 ধারায় প্রাসঙ্গিক। 48 ধারায় বলা হয়েছে কোনো সাধারণ প্রথা বা অধিকার অস্তিত্ব সম্পর্কে যখন আদালতকে কোনো অভিমতে উপনীত হতে হয় তখন উক্ত প্রথা বা অধিকারের অস্তিত্ব থাকলে যে সকল লোকের জানা সম্ভব উহার অস্তিত্ব সম্পর্কে তাদের অভিমত প্রাসঙ্গিক। আমরা উদাহরণটা দেখি। কোনো নির্দিষ্ট গ্রামের বাসিন্দাদের কোনো নির্দিষ্ট কূপের পানি ব্যবহার করার অধিকার সম্পর্কে উক্ত গ্রামের মানুষের মতামত 48 ধারায় প্রাসঙ্গিক। সাক্ষীকে অশ্লীল ও কুৎসাজনক প্রশ্ন করলে আদালতের করণীয়। সাক্ষীকে অশ্লীল ও কুৎসাজনক প্রশ্ন করলে আদালত উক্ত প্রশ্ন নিষিদ্ধ করতে পারে। 151 ধারায় আদালত সাক্ষীকে 2 শ্রেণীর প্রশ্ন করতে নিষিদ্ধ করে, সেটা হলো ইনডিসেন্ট বা অশালীন, আরেকটা হচ্ছে কুৎসাজনক বা স্ক্যান্ডালাস প্রশ্ন। এটা আমরা মনে রাখার জন্য বলছিলাম এসআইডি, আমরা মনে রাখবো স্ক্যান্ডালাস আর হচ্ছে ইনডিসেন্ট। কিন্তু 151 ধারায় শুধুমাত্র নিম্নলিখিত ক্ষেত্রে অশালীন এবং কুৎসাজনক প্রশ্ন করা যেতে পারে যে প্রশ্নটি সরাসরি বিচার্য বিষয় ফ্যাক্ট ইস্যুর সাথে সম্পর্কিত, প্রশ্নটি এমন বিষয়ের সাথে জড়িত যা বিচার্য বিষয়ের অস্তিত্ব নির্ধারণের জন্য জানা প্রয়োজন। আমরা একটু পরের প্রশ্ন দেখি। দেওয়ানি ও ফৌজদারি মামলায় স্বাক্ষর ক্ষেত্রে চরিত্র কতটুকু প্রাসঙ্গিক ও গ্রহণযোগ্য? বিজিএস পরীক্ষা 2017-তে আসছে। সাক্ষ্য আইনের 52 ও 55 ধারায় দেওয়ানি মামলার চারিত্রিক স্বাক্ষর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়েছে। দেওয়ানি মামলার চরিত্রের প্রাসঙ্গিকতা। সাক্ষ্য আইনের 52 ধারার মূল কথা হলো দেওয়ানি মামলার কোনো পক্ষের চরিত্র প্রাসঙ্গিক না যদি না উক্ত চরিত্র স্বয়ং মামলার একটি বিচার্য বিষয় হয়। সাধারণত ভালো বা খারাপ উভয় চারিত্রিক সাক্ষ্য দেওয়ানি মামলায় অপ্রাসঙ্গিক যদি না চরিত্র মামলা কোনো বিচার্য বিষয়ের উপাদান হয়। কারণ হলো আদালত মামলার ঘটনার ভিত্তিতে বিচার করবে, পক্ষগণের ভালো বা খারাপ চরিত্রের ভিত্তিতে নয়। তাহলে দেখেন, যে ক্ষেত্রে কোনো ব্যক্তির সাধারণ চরিত্র মামলার একটা ইস্যু, সেক্ষেত্রে দেওয়ানি বা ফৌজদারি যে কোনো মামলায় উক্ত ব্যক্তির সাধারণ চরিত্র নিয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে। কিন্তু যে ক্ষেত্রে দেওয়ানি মামলার চরিত্র কোনো ইস্যু না, সেক্ষেত্রে চরিত্র বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় না। ব্যতিক্রম। নিম্নলিখিত ব্যতিক্রম ক্ষেত্রসমূহে দেওয়ানি মামলার চরিত্র প্রাসঙ্গিক হতে পারে। যে ক্ষেত্রে চরিত্র মামলার ইস্যু, যে ক্ষেত্রে পক্ষগণের চরিত্র স্বয়ং একটি ইস্যু, উক্ত ক্ষেত্রে চরিত্র বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে। তালাক,
মামলায় বা মানহানির মামলায় চরিত্র বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে। ক্ষতিপূরণের মামলা সাক্ষ্য আইনের 55 ধারায় বলা হয়েছে, চরিত্র সম্পর্কিত সাক্ষ্য বা ক্ষতিপূরণকে প্রভাবিত করতে পারে তা দেওয়ানি মোকদ্দমায় গ্রহণযোগ্য। ক্ষতিপূরণের মামলায় যদিও চরিত্র কোনো ইস্যু না, কিন্তু চরিত্র যদি ক্ষতির পরিমাণ প্রভাবিত করে, সেক্ষেত্রে ক্ষতিপূরণ কম করতে চারিত্রিক সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে। বহুগামিতা, প্রতিশ্রুতি ভঙ্গ, মানহানির জন্য ক্ষতিপূরণের মামলায় চরিত্র প্রাসঙ্গিক। তাইলে আমরা দেওয়ানিতে দেখতেছি চরিত্র প্রাসঙ্গিক না, সেটা 52 ধারায় বলা হয়েছে, কিন্তু যেখানে ক্ষতিপূরণের বিষয়টা আসবে 55 ধারায়, সেক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। এরপরে আমরা ফৌজদারি মামলার ক্ষেত্রে চরিত্রের প্রাসঙ্গিকতা। ফৌজদারি মামলার চারিত্রিক সাক্ষ্য প্রাসঙ্গিকতা 53 ও 54 ধারায় আলোচনা করা হয়েছে। ফৌজদারি মামলায় সৎ চরিত্রের প্রাসঙ্গিকতা 53 ধারা অনুসারে ফৌজদারি মামলায় পূর্ববর্তী সৎ চরিত্র প্রাসঙ্গিক। কোন অপরাধে অভিযুক্ত আসামি সৎ চরিত্রের অধিকারী, সেটা 53 ধারায় প্রাসঙ্গিক। ফৌজদারি মামলায় আসামির সৎ চরিত্র বিষয়ক সাক্ষ্য সর্বদা প্রাসঙ্গিক এবং আসামির পক্ষে গ্রহণযোগ্য, যদিও আসামির খারাপ চরিত্র বিষয়ে সাক্ষ্য প্রাসঙ্গিক না। সৎ চরিত্র যদিও আসামির উত্তম আত্মপক্ষ সমর্থন, কিন্তু এটা খুবই দুর্বল প্রকৃতির সাক্ষ্য এবং আসামি যে অপরাধী সে বিষয়ে বিদ্যমান ইতিবাচক সাক্ষ্যের গুরুত্ব কমিয়ে দেয় না। ফৌজদারি মামলায় খারাপ চরিত্রের প্রাসঙ্গিকতা বলা আছে 54-তে। 54 ধারা অনুসারে ফৌজদারি মামলার আসামির চরিত্র খারাপ, ইহা অপ্রাসঙ্গিক। 54 ধারার বিধান করা হয়েছে রাষ্ট্রপক্ষ আসামির খারাপ চরিত্রের বিষয়ে সাক্ষ্য দিতে পারে না। ফৌজদারি মামলায় আসামির চরিত্র খারাপ মর্মে প্রদত্ত সাক্ষ্য অপ্রাসঙ্গিক। এর ব্যতিক্রম নিম্নলিখিত ব্যতিক্রম ক্ষেত্রে ফৌজদারি মামলায় আসামির চরিত্র যে খারাপ সে বিষয়ে সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে। কেমনে পারে? সেটা হচ্ছে সৎ চরিত্রে সাক্ষ্য দিলে খারাপ চরিত্র সাক্ষ্য দেওয়া যাবে। যে ক্ষেত্রে আসামি তার সৎ চরিত্র সাক্ষ্য প্রদান করে, সেক্ষেত্রে আসামির চরিত্র যে খারাপ সেটা প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ আসামির খারাপ চরিত্র বিষয়ে সাক্ষ্য দিতে পারে। আসামির চরিত্র যে খারাপ এই মর্মে রাষ্ট্রপক্ষ সর্বপ্রথম সাক্ষ্য দিতে পারবে না। প্রথমে আসামি তার সৎ চরিত্র সাক্ষ্য দিলে শুধুমাত্র সেই ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ আসামির খারাপ চরিত্রের সাক্ষ্য দিতে পারবে। খারাপ চরিত্রের যে ক্ষেত্রে মামলার ইস্যু 54 ধারার প্রথম ব্যাখ্যায়, যে ক্ষেত্রে কোনো ব্যক্তির খারাপ চরিত্র স্বয়ং মামলার একটি বিচার্য বিষয়, উক্ত ক্ষেত্রে 54 ধারার বিধান প্রযোজ্য হবে না। অর্থাৎ যে ক্ষেত্রে খারাপ চরিত্র স্বয়ং মামলার বিচার্য বিষয়, সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ শুরুতেই আসামির খারাপ চরিত্র বিষয়ে সাক্ষ্য দিতে পারবে। যে ক্ষেত্রে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ স্বয়ং অভিযুক্ত ব্যক্তির খারাপ চরিত্র নির্দেশ করে, যেমন ফৌজদারি কার্যবিধির 110 অনুসারে অভিযুক্ত একজন বিপজ্জনক ব্যক্তি, সেক্ষেত্রে আসামির খারাপ চরিত্র প্রাসঙ্গিক হবে। এরপর দেখেন পূর্ববর্তী দণ্ড যে ক্ষেত্রে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 54 ধারা দ্বিতীয় ব্যাখ্যা অনুসারে খারাপ চরিত্রের সাক্ষ্য হিসাবে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক। যে কোনো অপরাধে আসামির পূর্বের দণ্ড তার বিরুদ্ধে পরবর্তী সকল ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক করা হয়েছে 54 ধারায়। এরপরে আমরা আরেকটা প্রশ্ন দেখি, ফ্যাক্ট বেসড কোশ্চেন 54। একজন ব্যক্তি একটি শিশুকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত হয়েছে। রাষ্ট্রপক্ষের অভিযোগ এই যে ঘটনাটি স্কুল বাসে সংঘটিত হয় এবং শিশুটিকে খেলনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাসে উঠানো হয়। অভিযুক্ত ধারা একই প্রকৃতির অপরাধ পূর্বে সংঘটিত হওয়ায় সে সাজাপ্রাপ্ত হয়েছিল। অভিযুক্তের পূর্ববর্তী দণ্ডাদেশ রাষ্ট্রপক্ষ বর্তমান মামলা সাক্ষ্য হিসাবে উপস্থাপন করতে পারবে কি? সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক আলোচনা করুন। বিজেএস পরীক্ষা 2018-তে আসছে, গুরুত্বপূর্ণ কথা। অভিযুক্তের পূর্ববর্তী দণ্ডাদেশ রাষ্ট্রপক্ষ বর্তমান মামলায় সাক্ষ্য হিসেবে উপস্থাপন করতে পারবে, কারণ অভিযুক্ত বর্তমানে শিশু যৌন হয়রানি অভিযোগে অভিযুক্ত হওয়ার পূর্বে উক্ত একই প্রকারের অপরাধে তথা শিশু যৌন হয়রানির জন্য দণ্ডিত হয়েছিল। অভিযুক্তের পূর্ববর্তী দণ্ডটি খারাপ চরিত্র হিসাবে বর্তমান মামলায় রাষ্ট্রপক্ষ সাক্ষ্য হিসাবে উপস্থাপন করতে পারবে। সংশ্লিষ্ট আইন সাক্ষ্য আইনের 54 ধারার দ্বিতীয় ব্যাখ্যা অনুসারে খারাপ চরিত্রের সাক্ষ্য হিসাবে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক। 54 ধারায় যে কোনো অপরাধে আসামির পূর্বের দণ্ড তার বিরুদ্ধে পূর্ববর্তী সকল ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক করা হয়েছে। সাধারণত ফৌজদারি মামলায় আসামির খারাপ চরিত্র প্রাসঙ্গিক না এবং রাষ্ট্রপক্ষ প্রথমে আসামির খারাপ চরিত্রের বিষয়ে সাক্ষ্য দিতে পারে না। এই বিধানটির আসামির পূর্ববর্তী দণ্ডাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না। খারাপ চরিত্র হিসেবে পূর্ববর্তী দণ্ডাদেশ রাষ্ট্রপক্ষ সর্বপ্রথম সাক্ষ্য হিসেবে উপস্থাপন করতে পারে। আমরা পরবর্তীতে চলে যাই, যেসব ঘটনা প্রমাণ করার প্রয়োজন নাই সেটা একটু দেখি।
ঘটনা প্রমাণ বলতে কি বুঝো? দেওয়ানি মামলার প্রতিকার পাবার ক্ষেত্রে কোন কোন ঘটনা প্রমাণ করা প্রয়োজন, কোন কোন ঘটনা প্রমাণ করার প্রয়োজন নেই, উদাহরণ সহ আলোচনা করো বিজিএস পরীক্ষা 2014। ঘটনা প্রমাণ। ঘটনা প্রমাণ অর্থ হলো কোনো ঘটনার অস্তিত্ব নিশ্চিত করা বা কোনো ঘটনার অস্তিত্ব আছে মর্মে অনুমান করা। ঘটনা প্রমাণ বা প্রমাণিত অর্থ হলো কোনো বিষয়ের অস্তিত্ব নিশ্চিত করা বা কোনো বিষয়ের অস্তিত্ব এতটাই সম্ভাব্য যে একজন বিচক্ষণ ব্যক্তি সেটার অস্তিত্ব অনুমান করেন। কোনো বিষয় প্রমাণ করার অনেকগুলো পন্থার মধ্যে সাক্ষ্য একটি পন্থা। কোনো বিষয় প্রমাণ বা প্রমাণিত নয় সে বিষয়ে সিদ্ধান্তে উপনীত হতে আদালত সাক্ষ্যর পাশাপাশি উহার নিকট উপস্থাপিত অন্যান্য বিষয় বিবেচনা করবে। যেমন ফৌজদারি কার্যবিধির 342 ধারায় আসামির বক্তব্য বা 164 ধারায় আসামির দোষ স্বীকারোক্তি সাক্ষ্য আইনের 3 ধারা অনুসারে কোনো সাক্ষ্য নয়, কিন্তু আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত বা প্রমাণিত নয় সেটা সিদ্ধান্ত নিতে আদালত 342 ধারার বক্তব্য বা 164 ধারার আসামির দোষ স্বীকারোক্তি বিবেচনা নিতে পারে। অন্যদিকে এমন অনেক বিষয় আছে যেগুলো সাক্ষ্য দ্বারা প্রমাণ করার কোনো প্রয়োজনীয়তা নেই, বরং আদালত এমন বিষয়সমূহ সর্বদা প্রমাণিত হিসাবে বিবেচনা করবে। যেমন পক্ষগণ কর্তৃক স্বীকৃত বিষয়সমূহ দ্বারা প্রমাণ করার প্রয়োজন নেই, কারণ 56 ও 58 ধারা অনুসারে এমন স্বীকৃত বিষয় প্রমাণিত গণ্য হবে বা বিচারিক দৃষ্টিগোচর বিষয়সমূহ সাক্ষ্য দ্বারা প্রমাণ করার প্রয়োজন নেই, বরং এমন বিষয়সমূহ আদালত 56-57 ধারা অনুসারে সর্বদা প্রমাণিত হিসাবে গণ্য করে। যে ঘটনা প্রমাণ করা প্রয়োজন, দেওয়ানি মোকদ্দমার বাদী ও বিবাদীকে বা মোকদ্দমার গুরুত্বপূর্ণ ঘটনা প্রমাণ করতে হবে। বাদী যে ঘটনার ভিত্তিতে তার প্রতিকার প্রার্থনা করে বা বিবাদী যে ঘটনার ভিত্তিতে তার আত্মপক্ষ সমর্থন করে সেই ঘটনা মোকদ্দমার গুরুত্বপূর্ণ ঘটনা নামে অভিহিত, এবং এমন ঘটনা অবশ্যই বাদীকে তার আর্জিতে এবং বিবাদীকে তার লিখিত জবাবে উল্লেখ করতে হবে। সাক্ষ্য আইনের 101 ধারা অনুসারে যে সকল বিষয়ের অস্তিত্ব দাবি করে বাদী তার আইনগত অধিকার বা দায় সম্পর্কে আদালতের রায় কামনা করে সে সকল বিষয় বাদীকে প্রমাণ করতে হবে। যে সকল ঘটনা প্রমাণ করার প্রয়োজন নাই, বিচারিক দৃষ্টিগোচর বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই। সাক্ষ্য আইনের 56 ধারায় বলা হয়েছে যে সকল বিষয় আদালত দৃষ্টিগোচর নিবে সেগুলো প্রমাণ করার প্রয়োজন নাই। বিচারিক দৃষ্টিগোচর নিতে পারে অর্থ হলো প্রমাণ ছাড়া কোনো কিছু বিদ্যমান আছে বা কোনো কিছু সত্য বলে স্বীকৃতি দেওয়া। 57 ধারায় অধীন 11টি বিষয়ের উপর বিচারিক দৃষ্টিগোচর রাখা আদালতের জন্য বাধ্যতামূলক, যেমন বাংলাদেশের সকল আইনসমূহ, সশস্ত্র বাহিনীর জন্য যাবতীয় অস্ত্র ও বা আইনসভার কার্যসমূহ ইত্যাদি। এগুলো প্রমাণ করার প্রয়োজন নাই। এরপরে আমরা দেখি স্বীকৃত বিষয়সমূহ প্রমাণ করার প্রয়োজন নাই। 58তে বলা আছে সাক্ষ্য আইনে 58 ধারা অনুসারে স্বীকৃত বিষয়সমূহ প্রমাণ করার প্রয়োজন নেই। 58 ধারায় বিচারিক স্বীকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই ধারা অনুসারে বিচারের সময় তথা মোকদ্দমার শুনানির সময় বা আগে যে সকল বিষয় স্বীকার করা হয় উক্ত বিষয়সমূহ প্রমাণ করার প্রয়োজন নেই। 58 ধারা অনুসারে বিচারিক কার্যধারায় নিম্নলিখিত বিষয়সমূহ প্রমাণ করার প্রয়োজন নেই। মোকদ্দমা শুনানির সময় পক্ষগণ বা তাদের প্রতিনিধি যে সকল বিষয় স্বীকার করতে সম্মত হয়েছে মোকদ্দমার শুনানির পূর্বে তারা তাদের স্বহস্তে লিখিত আকারে যে সকল বিষয় স্বীকার করতে সম্মত হয়েছে মোকদ্দমা শুনানির সময় বা পূর্বে বলবৎ প্লিডিংসের কোন নিয়ম অনুসারে পক্ষগণ তাদের প্লিডিংস দ্বারা যে সকল বিষয় স্বীকার করেছে বলে মনে হয়। প্লিডিংসের মাধ্যমে স্বীকার। আইনের নিয়ম হলো আর্জিতে উল্লেখিত যে সকল বিষয় বিবাদী স্বীকার করে না সেগুলো সুনির্দিষ্টভাবে বিবাদী লিখিত জবাবে অস্বীকার করবে। দেওয়ানি কার্যবিধি 8 আদেশের 5 বিধি অনুসারে আর্জিতে দাবিকৃত প্রত্যেকটি ঘটনা যদি সুনির্দিষ্টভাবে অস্বীকার না করা হয় তাহলে এমন ঘটনা বিবাদী স্বীকার করে নিয়েছে বলে আদালত গণ্য করতে পারে। বিবাদী তার লিখিত জবাব ধারা স্বীকার করে নিয়েছে এমন বিষয়সমূহ সাক্ষ্য আইনের 58 ধারা অনুসারে প্রমাণ করার প্রয়োজন নেই, কারণ এগুলো পক্ষগণের প্লিডিংস ধারা স্বীকার বলে গণ্য করা হয়। অন্যদিকে দেওয়ানি কার্যবিধি 11 আদেশ অনুসারে প্রদত্ত প্রশ্নমালার উত্তরে যে পক্ষ যে সকল বিষয়সমূহ স্বীকার করে যে উত্তর প্রদান করে সেটা স্বীকৃত বিষয় হিসেবে গণ্য হবে এবং প্রমাণ করার প্রয়োজন নেই।
আদেশ 11 বিধি 22। মোকদ্দমার শুনানির পূর্বে বা সময় কোনো বিষয় স্বীকার। মোকদ্দমার শুনানির পূর্বে পক্ষগণ বা তাদের আইনজীবী কর্তৃক কোনো বিষয় স্বীকার করা দেওয়ানি কার্যবিধি 12 আদেশের 1 থেকে 9 বিধিতে আলোচনা করা হয়েছে। মোকদ্দমা শুনানির সময় কোনো বিষয় স্বীকার করা দেওয়ানি কার্যবিধি 10 আদেশে আলোচনা করা হয়েছে। 10 আদেশ অনুসারে পক্ষগণ বা তাদের আইনজীবী কোনো বিষয় স্বীকার করে নিতে পারে মোকদ্দমার প্রথম শুনানির সময় বা শুনানির শুরুর পর যে কোনো সময়, শুনানি সমাপ্ত হওয়ার পূর্বে যে কোনো সময়। সাক্ষ্য আইনের 58 ধারা অনুসারে উক্ত আদেশসমূহ অধীন স্বীকৃতি বিরোধী পক্ষকে প্রমাণ করার প্রয়োজন নাই। দেওয়ানি কার্যবিধি 12 আদেশের 6 বিধি অনুসারে দেওয়ানি আদালত স্বীকৃতির উপর ভিত্তি করে রায় জাজমেন্ট অফ এডমিশন ঘোষণা করতে পারে। কোনো পক্ষ আর্জি বা লিখিত জবাব বা অন্য কোনো উপায়ে অন্য পক্ষের মোকদ্দমায় সামগ্রিক বা আংশিক অংশ স্বীকার করলে বা কোনো দলিল স্বীকার করলে বা কোনো ঘটনা স্বীকার করলে আদালত রায় ঘোষণা করতে পারে। এরূপ স্বীকারের জন্য এক পক্ষ অপর পক্ষকে নোটিশ দিবে। এক পক্ষ স্বীকার সাক্ষ্য আইনে 58 ধারা অনুসারে স্বীকৃত বিষয় হিসাবে গণ্য হয় এবং প্রমাণ করার প্রয়োজন নেই। আমরা একটু পরের প্রশ্নটা দেখি। এখন আমরা দেখবো হলো অনুমানের বিষয়টা দেখবো। প্রিজাম্পশন বা অনুমান এই বিষয়টা আমরা দেখবো। শ্যাল প্রিজিউম বা মে প্রিজিউম কনক্লুসিভ প্রুফের ধারণা ব্যাখ্যা করুন। বিজিএস পরীক্ষা 2018-তে আসছে। মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফ কি? ধারা 4 সাক্ষ্য আইনের 4 ধারায় 3 ধরনের অনুমান মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম এবং কনক্লুসিভ প্রুফের সংজ্ঞা দেওয়া হয়েছে। কোনো বিষয় সম্পর্কে আদালত কি ধরনের অনুমান করবে তা নির্ধারণ করতে হবে। বাক্যটিতে মে প্রিজিউম ব্যবহার করা হয়েছে নাকি শ্যাল প্রিজিউম ব্যবহার করা হয়েছে নাকি কনক্লুসিভ প্রুফ ব্যবহার করা হয়েছে। মে প্রিজিউম অনুমান করতে পারে। সাক্ষ্য আইনের 4 ধারায় বলা হয়েছে সাক্ষ্য আইনের কোথাও আদালতের কোনো বিষয়ে মে প্রিজিউম করতে বললে আদালত বিষয়টিকে প্রমাণিত বলে অনুমান করতে পারে যতক্ষণ না পর্যন্ত এটা অপ্রমাণিত হয় অথবা এটাকে প্রমাণ করতে বলা হয়। মে প্রিজিউমের ক্ষেত্রে অনুমান করা বা না করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এই ক্ষেত্রে অনুমান করা আদালতের জন্য বাধ্যতামূলক না। সাক্ষ্য আইনের 86, 87, 88, 90, 114 ধারায় মে প্রিজিউম ব্যবহার করা হয়েছে। এই ক্ষেত্রে অনুমান করতে আদালত বাধ্য না। সাক্ষ্য আইনের 90 ধারা অনুযায়ী 30 বছরের পুরাতন দলিলের সম্পাদক ও বিষয়বস্তুকে আদালত সঠিক অনুমান মে প্রিজিউম করতে পারে যদি দলিলটি 30 বছরের পুরাতন হয় এবং আদালতের দৃষ্টিতে দলিলটি সঠিক হেফাজত হতে আদালতে দাখিল করা হয়। 90 ধারায় ব্যবহার করা আদালত উক্ত 30 বছরের পুরাতন দলিলের বিশুদ্ধতা অনুমান করতে বাধ্য না। এক্ষেত্রে আদালত উক্ত দলিলটি অপ্রমাণিত না হওয়া পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে প্রমাণিত হিসেবে অনুমান করতে পারে বা প্রমাণিত অনুমান না করে উক্ত দলিলটি সাক্ষ্য দিয়ে প্রমাণ করার জন্য বলতে পারে। এরপর হচ্ছে শ্যাল প্রিজিউম অনুমান করবে। সাক্ষ্য আইনের 4 ধারায় বলা হয়েছে সাক্ষ্য আইনের কোথাও আদালতকে কোনো বিষয়ে শ্যাল প্রিজিউম করতে বললে আদালত বিষয়টিকে অবশ্যই প্রমাণিত বলে মনে করবে যতক্ষণ না পর্যন্ত এটা অপ্রমাণিত হয়। এই ক্ষেত্রে প্রমাণিত অনুমান করতে আদালত বাধ্য, কিন্তু বিষয়টি সাক্ষ্য দিয়ে অপ্রমাণিত করতে বিরোধী পক্ষকে অনুমতি দিতে পারে। বিরোধী পক্ষ সাক্ষ্য দিয়ে উক্ত বিষয় অপ্রমাণিত করতে পারলে আদালত এমন বিষয় আর প্রমাণিত হিসেবে গণ্য করবে না। সাক্ষ্য আইনের 79 থেকে 89 ধারা এবং 105 ধারায় শ্যাল প্রিজিউমের বিধান করা হয়েছে। সাক্ষ্য আইনের 84 ধারায় বলা হয়েছে সরকারের তত্ত্বাবধানে প্রকাশিত প্রত্যেকটি বই, গ্যাজেট, আইনের বিবরণ এবং বিচারিক সিদ্ধান্তকে আদালত বিশুদ্ধ বা জেনুইন বলে অনুমান করবে। শ্যাল প্রিজিউম, যেহেতু শ্যাল প্রিজিউম শব্দটি ব্যবহার করা হয়েছে তাই এই ক্ষেত্রে আদালত অনুমান করতে বাধ্য যে সরকারি তত্ত্বাবধানে প্রকাশিত প্রত্যেকটি বই সঠিক বা গেজেটগুলো সঠিক। এর অর্থ এই নয় যে বিরোধী পক্ষ এই বিষয়ে কোনো সাক্ষ্য দিয়ে আদালতের এই ধারণা খণ্ডন করতে পারবে না। যেহেতু শ্যাল প্রিজিউম হলো খণ্ডনযোগ্য অনুমান তাই অপরপক্ষ সাক্ষ্য প্রমাণ দিয়ে আদালতের অনুমান খণ্ডন করাতে পারবে যে উক্ত গেজেট বা বই বিচারিক সিদ্ধান্ত সঠিক না। এরপরে আমরা দেখি কনক্লুসিভ প্রুফ, চূড়ান্ত প্রমাণ বা চূড়ান্তভাবে প্রমাণিত। সাক্ষ্য আইনের 4 ধারায় বলা হয়েছে যখন এই আইনের ধারা একটা বিষয়কে অন্য বিষয়ের চূড়ান্ত প্রমাণ হিসেবে ঘোষণা করা হয় তখন একটি বিষয়ের প্রমাণ সাপেক্ষে অন্য বিষয়টিকে আদালত প্রমাণিত বলে অবশ্যই অনুমান করবে এবং এটাকে অপ্রমাণিত করার জন্য কোনো সাক্ষ্য দিতে আদালত অনুমতি দিবে না।
সাক্ষ্য আইনে যে সকল ধারায় কনক্লুসিভ প্রুফ শব্দটি ব্যবহার করা হয়েছে সে সকল বিষয়টিকে চূড়ান্ত প্রমাণ বলে অনুমান করতে বাধ্য। সাক্ষ্য আইনে 41, 112 ধারায় উল্লেখিত বিষয় কনক্লুসিভ প্রুফ বা চূড়ান্ত প্রমাণ হিসেবে অনুমান করতে আদালত বাধ্য। সাক্ষ্য আইনের 41 ধারায় প্রবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিনালটি, দেউলিয়াত্ব, ইখতিয়ার, প্রয়োগকারী ক্ষমতা সম্পন্ন আদালত কর্তৃক প্রদত্ত রায়, আদেশ, ডিক্রিকে কতিপয় ক্ষেত্রে চূড়ান্ত প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সাক্ষ্য আইনে 112 ধারায় বিবাহ বলবৎ থাকাকালীন সময়ে সন্তান জন্মগ্রহণ করলে উক্ত সন্তান উক্ত পুরুষ ব্যক্তির বৈধ সন্তান বলে চূড়ান্ত প্রমাণ বা কনক্লুসিভ প্রুফ হবে। এরপরে আমরা 57 নং প্রশ্নটা একটু দেখি। অনুমান কয় প্রকার? অনুমানের প্রকারভেদ। অনুমান দুই প্রকার। একটা হলো ঘটনা সম্পর্কিত অনুমান, আইন সম্পর্কিত অনুমান। আইন সম্পর্কিত অনুমান আবার দুই প্রকার। একটা হলো খণ্ডনযোগ্য অনুমান আর একটা হলো অখণ্ডনযোগ্য অনুমান। তাহলে সাক্ষ্য আইনে 4 দ্বারা 3 প্রকারের অনুমান ব্যাখ্যা করা হয়েছে: বিবেচনামূলক অনুমান, আবশ্যিক অনুমান, চূড়ান্ত অনুমান প্রমাণ। এই হলো বিষয়। এরপরে আমরা দেখি 58 নং প্রশ্নটা আমরা একটু দেখি। সাক্ষ্য হিসাবে 30 বছরের পুরনো দলিল সংক্রান্ত অনুমান এর বিধানগুলি আলোচনা করুন। এটা 2011-তে আসছিল বিজিএস পরীক্ষা এবং বার কাউন্সিলও আসছে 2020-এ আসছে। গুরুত্বপূর্ণ আছে। 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। 30 বছরের পুরাতন দলিল প্রকৃত এবং বিশুদ্ধ বলে অনুমান করা হয়। সাক্ষ্য আইনে 90 ধারা অনুসারে যখন কোনো একটা দলিল 30 বছরের পুরাতন বলে গণ্য করা হয় বা প্রমাণ করা হয়, উক্ত দলিল সংশ্লিষ্ট মামলার যে পক্ষের হেফাজতে থাকা সঙ্গত বলে আদালত মনে করে সেই পক্ষের হেফাজত হতে আদালত উপস্থাপন করা হয়, তখন আদালত অনুমান করতে পারে দলিলের স্বাক্ষর এবং অন্যান্য সমস্ত অংশ যে লোকের হাতে লেখা বলে অনুমিত হয় তা সে লোকের হাতে লেখা এবং সম্পাদিত বা প্রত্যায়িত দলিলের ক্ষেত্রে যে সকল লোকের দ্বারা সেটা সম্পাদিত ও প্রত্যায়িত বলে অনুমিত হয় সেই লোকের ধারায় দলিলটি যথাবিহিত রূপে সম্পাদিত ও প্রত্যায়িত হয়েছে বলে আদালত অনুমান করতে পারে। অবশ্যই আমরা একটু শর্তগুলো একটু দেখি। শর্ত হচ্ছে দুইটা। দলিলটি অবশ্যই 30 বছরের পুরাতন হতে হবে, যথাযথ হেফাজত হতে আদালতে উপস্থাপন করতে হবে। তাহলে 30 বছরের পুরাতন দলিল হইতে হবে এবং যথাযথ হেফাজত থেকে আসতে হবে, তাহলে সেটা হবে আপনার সাক্ষ্য হিসাবে কি করা যেতে পারে। 30 বছরের পুরানো দলিল সংক্রান্ত অনুমানের বিধানগুলি আমরা এটা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য ম্যাপ্রিজিয়াম হিসেবে নিতে পারে। আশা করছি এটা পড়ার দরকার নাই, আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন। যেমন উদাহরণটা আমরা একটু দেখি। দীর্ঘদিন ধরে একটি ভূ সম্পত্তিতে দখলে আছে। সম্পত্তিটি সম্পর্কিত দলিল সমূহ যা তার সত্য প্রমাণ করে তা এর হেফাজত হতে আদালতে দাখিল করে এই ক্ষেত্রে দলিলটি সঠিক হেফাজত হতে দাখিল করেছে বলে গণ্য হবে। আমরা একটা বিষয় দেখি, 30 বছর পুরাতন দলিল বলতে আসলে কি বোঝায় এটা একটু দেখি। সাক্ষ্য আইনে 90 ধারায় আদালত কোনো দলিলের সম্পাদন বিশুদ্ধ এবং প্রকৃত অনুমান করতে পারে বা দলিলটি স্বয়ংক্রিয়ভাবে প্রমাণিত বা অনুমান করতে পারে যদি দলিলটি 30 বছরের পুরাতন দলিল হয়। দলিলটি সম্মুখ বাক, দলিল সম্পাদনের উল্লেখিত তারিখটা দেখতে হবে। দলিল বয়সের প্রাথমিক প্রমাণ, যদি দলিলে কোনো তারিখ না থাকে সেক্ষেত্রে দলিলটি 30 বছর পুরাতন সেটা বাইরের সাক্ষ্য বা পারিভাষিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করা যেতে পারে। যে ক্ষেত্রে আদালত দলিলটি উপস্থাপনের সময় 30 বছরের পুরাতন ছিল না কিন্তু আদালতে মামলা চলমান থাকার মধ্যে 30 বছর পূর্ণ হয়েছে, সেক্ষেত্রেও আদালত 90 ধারা দলিলটি সম্পাদন যথার্থ অনুমান করতে পারে। এটা একটা বিষয়। যথার্থ হেফাজত 90 ধারার দ্বিতীয় শর্ত হলো দলিলটি যথার্থ হেফাজত হতে আদালতে দাখিল করতে হবে। 90 ধারায় ব্যাখ্যার যথার্থ হেফাজতের সংজ্ঞা দেওয়া হয়েছে। 90 ধারায় ব্যাখ্যা অনুসারে যথার্থ হেফাজত অর্থ হলো এমন স্থান যেখানে কোনো দলিল পাওয়াটা যুক্তিযুক্ত প্রত্যাশা করা যায় এবং এমন ব্যক্তির হেফাজতে দলিলটি থাকা যে ব্যক্তিটি হেফাজতের দলিলটি থাকাটা স্বাভাবিক। যথার্থ হেফাজত হতে দলিলটি দাখিল করা হয়েছে কিনা সেটা নির্ধারণ করতে আদালত পারিপার্শ্বিক সাক্ষ্য বিবেচনায় নিতে পারে। কোনো দলিল যতটাই পুরাতন হোক না কেন এমন দলিল সম্পর্কে 90 ধারার কোনো অনুমানই করা যাবে না যদি না দলিলটি যথার্থ হেফাজত হতে দাখিল করা হয়। আমরা উদাহরণটা দেখছিলাম একটু আগে যে দীর্ঘদিন ধরে
আবুল একটি ভূ সম্পত্তিতে দখলে আছে। সম্পত্তিটি সম্পর্কিত দলিল সমূহ যা তার সত্য প্রমাণ করে। আবুল তার হেফাজত হতে আদালতে দাখিল করে, এই ক্ষেত্রে দলিলটি সঠিক হেফাজত দাখিল করেছে বলে গণ্য হবে। আমরা একটু পরের প্রশ্ন দেখি। 59, ওয়াই 1974 সনে রেজিস্ট্রিকৃত একটা দলিলের বুনিয়াদে একখণ্ড জমিতে দখলকার আছেন। ওই জমিতে একটি বিল্ডিং নির্মাণের জন্য সোনালী ব্যাংক লিমিটেড হতে ওয়াই জমিটি বন্ধক দিয়ে 5 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। 2010 সনে ওই জমিতে শর্তের দাবি উত্থাপন পূর্বক ওয়াই প্রতিবন্ধকতা করার সিদ্ধান্ত নেয়। ওয়াই উল্লেখিত শর্তের দলিল কি পদ্ধতিতে আদালতে দাখিল বা প্রমাণ করতে পারবে, আলোচনা করুন। সাক্ষ্য আইনের 65 উম ধারায় বিধান অনুসারে উক্ত দলিলের সত্যায়িত কপি মাধ্যমিক সাক্ষ্য হিসাবে দাখিল করতে পারবে, বা যেহেতু জমি বন্ধক রেখে ওয়াই ঋণ গ্রহণ করেছে এবং যেহেতু উক্ত দলিলটি 30 বছরের পুরাতন, সেহেতু যথার্থ হেফাজতকারী হিসেবে সোনালী ব্যাংক উক্ত দলিলটি আদালতে উপস্থাপন করলে আদালত 90 ধারায় এমন দলিলটি খাঁটি মর্মে অনুমান করতে পারে। সাক্ষ্য আইনের 61 ধারা অনুসারে কোন দলিলের বিবরণ প্রাথমিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। অন্যদিকে 64 ধারা অনুসারে ব্যতিক্রম প্রেক্ষাপট ব্যতীত সকল ক্ষেত্রে দলিলের বিবরণ প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। সুতরাং 61 ও 64 ধারার বিধান অনুসারে ওয়াই তার উল্লেখিত সত্যের দলিলের বিবরণ প্রাথমিক সাক্ষ্য ধারা তথা মূল দলিল ধারা প্রমাণ করতে পারে, বা ব্যতিক্রম ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে পারে। সাক্ষ্য আইনের 74 ধারা অনুসারে বাংলাদেশের সরকারি রেকর্ড হিসাবে রক্ষিত বেসরকারি দলিল সরকারি দলিল হিসাবে গণ্য হয়। যেহেতু উক্ত দলিলটি সোনালী ব্যাংকে জমা দিয়ে জমির বন্ধকের বিপরীতে ঋণ গ্রহণ করেছে, সেহেতু ওয়াই উল্লেখিত শর্তের দলিলটি একটি সরকারি দলিল হিসেবে গণ্য হবে। সুতরাং মূল দলিলটি উপস্থাপন করতে ব্যর্থ হলে সাক্ষ্য আইনের 65 ধারার বিধান অনুসারে উক্ত দলিলটি সত্যায়িত কপি মাধ্যমিক সাক্ষ্য হিসাবে দাখিল করতে পারবে। যেহেতু জমি বন্ধক রেখে ওয়াই ঋণ গ্রহণ করেছে, সেহেতু উক্ত জমির দলিলটি সোনালী ব্যাংকে জমা রাখতে হয়েছে, সেক্ষেত্রে দলিলটি যথার্থ হেফাজতকারী হিসেবে সোনালী ব্যাংক গণ্য হবে। যেহেতু দলিলটি 30 বছরের পুরাতন দলিল, সেহেতু যথার্থ হেফাজত হতে সোনালী ব্যাংকের নিকট হতে আদালত উপস্থাপন করা হবে, সেহেতু দলিলটি খাঁটি তা সাক্ষ্য আইনের 90 দ্বারা আদালত অনুমান করতে পারবে। এখন আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রমাণের দায়ভার নিয়ে। প্রশ্ন নং 60, প্রমাণের দায়িত্ব কি? প্রমাণের দায় বলতে কি বুঝো? প্রমাণের ভার বলতে কি বুঝেন? বার কাউন্সিল পরীক্ষা 2004 সালে আসছে। প্রমাণের দায়িত্ব সাধারণ অর্থে প্রমাণের দায়িত্ব হলো কোনো ঘটনা প্রমাণ করার দায়িত্ব। অন্য কথায় প্রমাণের দায়ভার অর্থ হলো মোকদ্দমার কোনো পক্ষ কর্তৃক মোকদ্দমার বিচার্য তথ্য বা তথ্যাবলী প্রমাণ করার দায়িত্ব। প্রমাণের ভার হলো মামলার কোনো পক্ষ কর্তৃক দাবিকৃত কোনো বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতা প্রতিষ্ঠার জন্য আদালত সাক্ষ্য পেশ করার বাধ্যবাধকতা। যে ক্ষেত্রে কোনো ব্যক্তি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে, উক্ত বিষয়ের যে অস্তিত্ব আছে সেটা তাকে প্রমাণ করতে হবে। আবার যে ক্ষেত্রে কোনো পক্ষ মামলা বা কার্যধারায় তার পক্ষে রায় ঘোষণার আগে যে অভিযোগ উত্থাপন করে, তাকে উক্ত অভিযোগ প্রমাণ করতে হবে। প্রমাণের ভার শব্দটি প্রমাণের ভার নীতিটি এই নীতির উপর প্রতিষ্ঠিত যে প্রমাণের ভার হলো উক্ত ব্যক্তির উপর বর্তায় যে কোনো বিষয় ইতিবাচক ভাবে দাবি করে, এবং সে ব্যক্তির উপর বর্তায় না যে নেতিবাচক অস্বীকার করে, কারণ না সূচক বিষয়টি প্রমাণ করা অসম্ভব প্রকৃতির। সাক্ষ্য আইনের সাধারণ নিয়ম হলো যিনি অভিযোগ দায়ের করবে আইনত তা প্রমাণ করার দায়িত্ব উক্ত ব্যক্তির উপর বর্তায়, অর্থাৎ প্রসিকিউশন পক্ষের বা অভিযোগকারী বা বাদীর। এরপরে আমরা দেখি দেওয়ানি ও ফৌজদারি মামলায় প্রমাণের দায়িত্ব সাধারণভাবে আমরা একটু দেখি দেওয়ানি ও ফৌজদারি মামলায় প্রমাণের দায়িত্ব সাধারণত কার, এটা একটু আমরা দেখি। প্রমাণের দায় সাধারণত কার উপর বর্তায়? দেওয়ানি মামলায় প্রমাণের দায়িত্ব সাধারণত বাদীর উপর বর্তায়। সাক্ষ্য আইনের 101 এবং 102 ধারায় প্রমাণের দায়িত্ব বাদীর উপর বর্তায়। বাদী যে সকল বিষয়ের ভিত্তিতে
তার দাবি প্রার্থনা করে সেই সকল বিষয়ের অস্তিত্ব প্রমাণের দায়িত্ব সাধারণভাবে বাদীর উপর বর্তায়। তবে 101 ধারায় বাদীর প্রমাণের দায়িত্ব কখনো পরিবর্তন হয়ে বিবাদীর উপর বর্তায় না, কিন্তু 102 ধারায় প্রমাণের প্রাথমিক দায়িত্ব বাদীর উপর বর্তালেও সেটা পরিবর্তন হয়ে বিবাদীর উপর বর্তাতে পারে। সাক্ষ্যবাদী 101 ধারায় বলা হয়েছে, যিনি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে সেটার উপর নির্ভরশীল কোনো আইনত অধিকার বা দায় সম্পর্কে আদালতের রায় কামনা করে তিনি সেই বিষয়ের অস্তিত্ব অবশ্যই প্রমাণ করবেন। কোনো ব্যক্তি যখন কোনো বিষয়ের অস্তিত্ব প্রমাণ করতে বাধ্য থাকে তখন বলা হয় যে বিষয়টি প্রমাণ করার দায়িত্ব সেই ব্যক্তির উপর ন্যস্ত। উদাহরণ, বি এর দখলভুক্ত কোনো একটি জমি এ নিজের দাবি করে মোকদ্দমা দায়ের করে। উক্ত জমির সমর্থনে এ কতগুলো বিষয়ের অস্তিত্ব দাবি করে এবং বি সে সকল অস্তিত্ব অস্বীকার করে। ওই সকল বিষয়ের অস্তিত্ব প্রমাণের দায়ভার এর উপর বর্তায়। সুতরাং 101 অনুসারে দেওয়ানি মামলা প্রমাণের ভার বাদীর উপর বর্তায়। ফৌজদারি মামলা প্রমাণের দায়িত্ব। ফৌজদারি মামলার আসামি যে অপরাধী তা প্রমাণের দায়িত্ব সাধারণভাবে প্রসিকিউশন পক্ষের উপর বর্তায়। ফৌজদারি মামলা সৃষ্টি করতে পারে এমন সকল উপাদান বা যে সকল উপাদান কোনো অভিযুক্তকে ফৌজদারিতে সোপর্দ করতে পারে সেগুলো প্রমাণ করার দায়িত্ব সর্বদা প্রসিকিউশন পক্ষের উপর বর্তায় এবং প্রমাণের এই ভার কখনো বিবাদীর উপর বর্তায় না। এমনকি যে সকল ব্যতিক্রম পরিস্থিতি প্রমাণের দায়িত্ব আসামির উপর বর্তায়, যেমন সাক্ষ্যবাদী 105 এবং 106 ধারায়, সেক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি যে অপরাধী সেটা প্রমাণ করা হতে প্রসিকিউশন অব্যাহতি পায় না। আমরা ডিএলআর দেখি, মুসলিম উদ্দিন বনাম রাষ্ট্র 48 ডিএলআর এর 327 মামলায় বলা হয়েছে, ফৌজদারি বিচারের মৌলিক নীতি হলো এই যে অভিযুক্তকে নিরপরাধ বলে অনুমান করা এবং তার নিরপরাধ প্রমাণ করতে সাক্ষ্য উপস্থাপন করা কোনো বাধ্যবাধকতা অভিযুক্ত ব্যক্তির নেই। অভিযুক্ত অপরাধ প্রমাণ করার সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রপক্ষের উপর বর্তায় এবং ততক্ষণ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তির নির্দোষতার অনুমান বজায় থাকে। উদাহরণ, এ বলে যে বি সিকে হত্যা করেছে। এ আদালতের নিকট বি এর শাস্তির জন্য রায় কামনা করে। বি যে সিকে হত্যা করেছে তা প্রমাণের দায়ভার এর উপর বর্তায়। সুতরাং ফৌজদারি বিচারের ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের মামলা প্রমাণ করার দায়িত্ব শুধুমাত্র রাষ্ট্রপক্ষের উপর বর্তায়। আবার অভিযোগের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের নিকট দায়েরকৃত ফৌজদারি মামলার অভিযোগ বা মামলা প্রমাণের দায়িত্ব অভিযোগকারীর উপর বর্তায়। মামলা প্রমাণের এই দায়িত্ব কখনো পরিবর্তিত হয়ে আসামি পক্ষের উপর বর্তায় না। আসামির নিরপরাধতা প্রমাণ করার দায়িত্ব আসামির উপর বর্তায় না। এরপরে আমরা প্রশ্ন দেখি, 62 নং প্রশ্নটা আমরা একটু দেখি। একটি ফৌজদারি মামলা যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে প্রমাণের ভার কার উপর বর্তায়? আগের কথাই 2004 সালে আসছে ফৌজদারি মামলা প্রমাণের দায়িত্ব, আগের কথাটাই। তারপর হলো প্রমাণের দায়িত্ব কি কোনো সময় পরিবর্তিত হয় কখন? এটা গুরুত্বপূর্ণ, বার কাউন্সিল পরীক্ষা 2004। দেওয়ানি মামলায় প্রমাণের দায়িত্ব যে ক্ষেত্রে পরিবর্তন হয়, দেওয়ানি মামলায় প্রমাণের দায়িত্ব এক পক্ষ হতে অন্য পক্ষের উপর বর্তাতে পারে। দেওয়ানি মামলায় সর্বপ্রথম বাদী তার মামলা প্রমাণ করবে, অতঃপর প্রমাণের দায়িত্ব বাদীর উপর থেকে পরিবর্তিত হয়ে বিবাদীর উপর বর্তাতে পারে। আবু নাসের বনাম বালাই রয় 10 BLC 58 মামলায় বলা হয়েছে, এই আইনের প্রতিষ্ঠিত নীতি এই যে সর্বপ্রথম বাদী তার মামলা প্রমাণ করবে এবং অতঃপর প্রমাণের ভার বিবাদীর উপর বর্তাবে তার মামলা প্রমাণ করতে বা বাদীর মামলা অপ্রমাণিত করতে। বাদী আর্জিতে যে সকল ঘটনা উল্লেখ করে প্রতিকার প্রার্থনা করে উক্ত ঘটনা বা মামলাটি প্রমাণ করার দায়িত্ব সর্বদা বাদীর। বাদী যে সকল বিষয়ের অস্তিত্বের ভিত্তিতে তার প্রমাণ দাবি করে সেগুলো প্রমাণ করা সাক্ষ্য আইনে 101 ধারায় বাদীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু সাক্ষ্য আইনের 102 ধারায় সাক্ষ্য দাখিলের দায়িত্ব অর্থে প্রমাণের দায়িত্ব সর্বদা পরিবর্তন হয়, কিন্তু 101 ধারায় মামলা প্রমাণের দায়িত্ব অর্থে প্রমাণের দায়িত্ব কখনো পরিবর্তিত হয় না, বরং এটা সর্বদা বাদীর উপর বর্তায়। কিন্তু সাক্ষ্য আইনের 102 ধারায় সাক্ষ্য দাখিলের দায়িত্ব প্রাথমিকভাবে বাদীর উপর বর্তালেও তা বাদী থেকে বিবাদীর উপর অর্পিত হতে পারে। 102 ধারা প্রমাণের প্রাথমিক দায়িত্ব বাদীর এবং সে যদি উক্ত দায়িত্ব প্রতিপালন করে এবং এমন মামলা দেখতে পারে যে সেই প্রতিকার পেতে অধিকারী, সেক্ষেত্রে উক্ত বিষয় অপ্রমাণিত করার দায়িত্ব বিবাদীর উপর বর্তায় এবং বিবাদী তার যুক্তি প্রতিষ্ঠা করতে সাক্ষ্য দাখিল করবে। আবারী মোহন বনাম সহকারী তত্ত্বাবধায়ক 39 DLR 234 এই মামলায় দানপত্রের ভিত্তিতে বাদী বিরোধী জমিতে তার মালিকানা বা সত্ত্ব দাবি করছিল। আদালত
সিদ্ধান্ত হলো মালিকানা বা সত্ত্ব প্রমাণের দায়িত্ব বাদী জাহেদ আলী মসুর বনাম ভি জামিনী কান্তা 7 BLD 160 মামলায় বলা হয়েছে, দেওয়ানি কার্য দ্বারা প্রমাণের প্রাথমিক ভার অবশ্যই বাদীর উপর বর্তায়। এই মামলায় বাদী প্রমাণের প্রাথমিক ভার সন্তোষজনকভাবে প্রতিপালন করেছে, অতঃপর বিবাদীর স্বাক্ষর জোরপূর্বক নেওয়া হয়েছিল, সেটা প্রমাণের ভার বিবাদীর উপর অর্পিত হয়েছে, কিন্তু বিবাদীগণ প্রমাণের এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে দলিল সম্পাদন বিষয়ে বাদীর যে সকল সাক্ষ্য উপস্থাপন করেছে সেগুলো বহাল আছে। ফৌজদারি মামলায় প্রমাণের দায়িত্ব যে ক্ষেত্রে পরিবর্তন হয়। ফৌজদারি মামলায় সৃষ্টি করতে পারে এমন সকল উপাদান বা যে সকল উপাদান কোনো অভিযুক্তকে ফৌজদারিতে সোপর্দ করতে পারে, সেগুলো প্রমাণের দায়িত্ব সর্বদা প্রসিকিউশন পক্ষের উপর বর্তায় এবং প্রমাণের এই ভার কখনো বিবাদীর উপর বর্তায় না। কিন্তু কিছু বিশেষ পরিস্থিতিতে প্রমাণের দায়ভার আসামির উপর বর্তাতে পারে। সাক্ষ্য আইনের 105 ধারা অনুসারে অভিযুক্ত যখন কোনো ব্যতিক্রম দাবি করে যে কার্যটির দণ্ডবিধিতে উল্লেখিত কোনো সাধারণ ব্যতিক্রম বা বিশেষ ব্যতিক্রমের মধ্যে পড়ে, সেক্ষেত্রে উক্ত ব্যতিক্রম প্রমাণ করার দায়িত্ব অভিযুক্ত ব্যক্তির। অন্যদিকে সাক্ষ্য আইনের 106 ধারার বিধান করা হয়েছে, কোনো বিষয় যখন বিশেষভাবে কোনো ব্যক্তির অবগতির মধ্যে থাকে তখন সেই বিষয় প্রমাণ করার দায়িত্ব তার উপর ন্যস্ত। 106 ধারার কারণে স্ত্রী হত্যা মামলা স্বামীকে ব্যাখ্যা করতে হয় যে কিভাবে তার স্ত্রী মারা গেল, আবার স্বামী হত্যা মামলা স্ত্রী বাধ্যবাধকতা থাকে কিভাবে তার স্বামী মারা গেল সেটা ব্যাখ্যা করার, কারণ কিভাবে কোনো ব্যক্তির স্বামী বা স্ত্রী মারা গেল সেটা স্বামী স্ত্রীর বিশেষ অবগতির মধ্যে থাকে, সেহেতু বিষয়টি ব্যাখ্যা করার বাধ্যবাধকতা তাদের থাকে। আমরা দেখি ফৌজদারি মামলা কখন প্রমাণের দায়িত্ব আসামির উপর বর্তায়, এটা অলরেডি আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি এই যে আগের গল্পটারই। দেওয়ানি মামলায় প্রমাণের দায়িত্ব কি এক পক্ষ তো অন্য পক্ষের উপর বর্তাতে পারে, সে এটাও আমরা মোটামুটি পড়ে ফেলেছি আগের গল্প। এরপরে আমরা দেখি বার কাউন্সিল 2020 সালে আসছে, দেওয়ানি মোকদ্দমায় ডিগ্রি পেতে হলে বাদীকে অবশ্যই তার নিজের মোকদ্দমা প্রমাণ করতে হবে। তাহলে দেওয়ানি মোকদ্দমায় ডিগ্রি পেতে হলে বাদীকে অবশ্যই তার নিজের মোকদ্দমা প্রমাণ করতে হবে। বাদী বিবাদীর দুর্বলতার উপর নির্ভর করতে পারে না। তিনি দি এভিডেন্স অ্যাক্ট 1872 এর বিধান অনুসারে প্রমাণের দায়িত্ব সংক্রান্ত নীতির আলোকে মন্তব্যটি ব্যাখ্যা করুন। বিবাদীর দুর্বলতার উপর নির্ভর করতে পারে না। দেওয়ানি মামলার প্রতিষ্ঠিত নিয়ম হলো সর্বপ্রথম বাদী তার মামলা প্রমাণ করবে এবং 101 ধারা অনুসারে প্রমাণের এই ভার কখনো পরিবর্তন হয়ে বাদী তা প্রতি বিবাদীর উপর বর্তায় না। অতঃপর বিবাদী তার মামলা প্রমাণ করবে বা বাদীর মামলা অপ্রমাণিত করবে, কিন্তু এই ক্ষেত্রে বিবাদীর দুর্বলতা বাদীকে তার মামলা প্রমাণের দায়িত্ব হতে অব্যাহতি দেয় না এবং বিবাদীর দুর্বলতা বাদীর পক্ষে ডিগ্রি প্রদানের ভিত্তি হতে পারে না যতক্ষণ না পর্যন্ত বাদী তার নিজের মামলা প্রমাণ করে। বাদী অবশ্যই তার নিজের শক্তির ভিত্তিতে মামলা জয়ী হবে এবং সে কোনোভাবে বিবাদীর দুর্বলতার উপর নির্ভর করতে পারে না। যেখানে বাদী তার নিজের মামলা সাক্ষী দিয়ে প্রমাণ করতে পারেনি, সেখানে বিবাদীর কোনো দুর্বলতা থাকলে, যেমন বিবাদী তার আত্মপক্ষ সমর্থনে তার দাবির সমর্থনে কোনো প্রমাণ দাখিল করতে না পারলেও আদালত বাদীকে ডিগ্রি দিবে না, কারণ বিবাদীর নথিপত্রে এবং মামলার হাজারো ত্রুটি থাকতে পারে, কিন্তু সেটা বাদীকে মোকদ্দমা ডিগ্রি পেতে অধিকার দেয় না। বিবাদীর মোকদ্দমা যা হোক না কেন বাদীকে তার মোকদ্দমা প্রমাণ করতে হবে এবং নথিপত্র থেকে সেটা দেখা যায় যে বাদীগণ তার নথিপত্রের বিশুদ্ধতা এবং দখল প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, সেহেতু বাদীগণ ডিগ্রি পাওয়ার অধিকারী না। আইনের প্রতিষ্ঠিত নীতি এই যে ডিগ্রি পেতে বাদীকে অবশ্যই তার নিজের মোকদ্দমা প্রতিষ্ঠা করতে হবে এবং বিবাদী মোকদ্দমার দুর্বলতা বাদীর অনুকূলে ডিগ্রি দেওয়ার কোনো যুক্তি হতে পারে না। এই নীতি অগ্রাহ্য করে অধস্তন আপিল আদালত বাদীর অনুকূলে ডিগ্রি মঞ্জুর করতে বিবাদী কর্তৃক পেশ করা মোকদ্দমার ত্রুটি দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করেছে। বিবাদীর মোকদ্দমার অবিশ্বাস আপনা আপনি বাদীর মোকদ্দমাকে অবিশ্বাসযোগ্য করে না। শুধুমাত্র বাদীর মোকদ্দমা শক্তির ভিত্তিতে বাদীর অনুকূলে ডিগ্রি প্রদান করা যেতে পারে এবং বিবাদীর দুর্বলতার ভিত্তিতে না। এখানে আমরা একটা ডিএলআর দেখি, আব্দুল জলিল বনাম ইসলামী ব্যাংক 53 ডিএলআর এডি 2001-16। বিরোধীয় জমি বন্টনের এক সপ্তাহ ঘোষণার জন্য বিবাদীগণ পূর্বে একটা মোকদ্দমা দায়ের করে যা বিচারিক আদালত খারিজ করে দেয় এবং উক্ত খারিজের ডিগ্রিটি আপিল বিভাগও বহাল থাকে। তো একই বিবাদীগণ পরবর্তীতে একই প্রতিকার দাবি করে অন্য একটি মোকদ্দমা দায়ের করে এই অভিযোগে যে পূর্বের মোকদ্দমায়
ডিগ্রি পেতে বিবাদী প্রতারণার আশ্রয় গ্রহণ করে এবং সেহেতু পূর্বের মোকদ্দমার ডিগ্রি অবৈধ এবং বাতিল। আপিল বিভাগ সিদ্ধান্ত প্রদান করে যে প্রাপ্ত কাগজপত্র বিশেষ করে আর্জি থেকে এটা প্রতীয়মান হয় যে পূর্বের মামলায় ডিগ্রি পেতে বিবাদী কোনো প্রতারণার আশ্রয় গ্রহণ করেনি। পূর্বের মামলায় বিবাদী বিরোধীয় যে জমি দাবি করেছিল সেটা আপিল বিভাগ পর্যন্ত গৃহীত এবং অনুমোদিত হয়েছিল। বিরোধীয় জমিতে সত্য এবং দখল প্রমাণ করার দায়িত্ব বাদীর বা পূর্বের মোকদ্দমা প্রমাণ করতে বাদীগণ ব্যর্থ হয়েছে। এটা নিষ্পত্তিকৃত নীতি যে বাদীগণ সাক্ষ্য দাখিল করে বা তার মোকদ্দমা প্রমাণ করবে তার মোকদ্দমার ডিগ্রি পেতে বিবাদী দুর্বলতার উপর নির্ভর করতে পারে না। এরপরে আমরা দেখি ৬৭টা আমরা একটু দেখি। দেওয়ানি ও ফৌজদারি মামলায় প্রমাণের দায় ভিন্নরূপ কি? প্রমাণের দায় সংক্রান্ত দি এভিডেন্স অ্যাক্টের বিধানগুলির আলোকে বিস্তারিত লিখুন। তাহলে দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রমাণের দায় ভিন্নরূপ কিনা সেটা আমরা একটু দেখি। দেওয়ানি ফৌজদারি মামলা প্রমাণের দায়ভার সমান না। দেওয়ানি ও ফৌজদারি মোকদ্দমার প্রমাণের দায়ভার সমানভাবে প্রযোজ্য না, বরং কতিপয় বিষয়ে মৌলিক পার্থক্য সুস্পষ্ট। সাক্ষ্য আইন দেওয়ানি ও ফৌজদারি মামলা সমানভাবে প্রযোজ্য হলেও দেওয়ানি ও ফৌজদারি মোকদ্দমায় প্রমাণের দায়ভারের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। সাক্ষ্য আইনের এক ধারা যে কোনো আদালতের বিচারিক কার্যধারা সাক্ষ্য আইন প্রযোজ্য করেছে এবং এই কারণে আনুষ্ঠানিকভাবে দেওয়ানি ও ফৌজদারি আদালত সাক্ষ্যের বিধান বিষয়ে কোনো পার্থক্য নেই। যদিও দেওয়ানি ফৌজদারি মামলায় সাক্ষ্য আইন সমানভাবে প্রযোজ্য, দেওয়ানি ফৌজদারি মোকদ্দমায় প্রমাণের দায়ভার বিষয়ে চিহ্নিত পার্থক্য রয়েছে। প্রথমত, দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রমাণের দায়ভারের মাত্রা বা প্রমাণের মানদণ্ড সমান নয়। যদিও দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রমাণের কোনো নির্দিষ্ট মানদণ্ড নেই, তথাপি দেওয়ানি মামলা অপেক্ষা ফৌজদারি মামলা প্রমাণের মানদণ্ড অপেক্ষাকৃত কঠোর হয়। দেওয়ানি মামলা প্রমাণের মানদণ্ড হলো সম্ভাব্যতার ভারসাম্য, ব্যালেন্স অফ প্রবাবিলিটি, তথা এখানে ফৌজদারি মামলা মতো সন্দেহাতীতভাবে প্রমাণ করা হয় না। অন্যদিকে ফৌজদারি মামলার প্রমাণের মানদণ্ড হলো যুক্তিসঙ্গত বা সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ, যাকে বলা হয় প্রুফ বিয়ন্ড রিজনেবল ডাউট। যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ বা সন্দেহাতীত প্রমাণ অর্থ হলো এমন প্রমাণ যেখানে অভিযুক্তকে দোষী সাব্যস্ত ব্যতীত অন্য কোনো যুক্তি দেখানো যায় না এবং অভিযুক্ত যে দোষী সেটা প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। সুতরাং ফৌজদারি মামলায় প্রমাণের দায়ভার যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ পর্যন্ত বিস্তৃত, যেখানে দেওয়ানি মামলা প্রমাণের দায়ভার সম্ভাব্য ভারসাম্য প্রমাণ পর্যন্ত বিস্তৃত এবং এই কারণে ফৌজদারি মামলা প্রমাণের দায়ভার এবং দেওয়ানি মামলার অপেক্ষা অধিকতর কঠোর হয়। অন্যদিকে সাক্ষ্য আইনে কিছু কিছু বিধান আছে যেগুলো শুধুমাত্র দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয়, কিছু কিছু বিধান আছে শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন ১১৫ ধারার প্রতিবন্ধকতার নীতি ৫৩ এবং ৫৪ ধারার অধীন চরিত্রে শুধুমাত্র দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয়। অন্যদিকে ২৪ থেকে ৩০ অধীন দোষীকারোক্তি ৫২ থেকে ৫৫ ধারার অভিযুক্ত ব্যক্তি চরিত্র শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয়। অন্যদিকে সাক্ষ্য আইনে ১০৫ ধারার বিধান শুধুমাত্র ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হয়। ১০৫ ধারা অনুসারে ফৌজদারি দায়ের ব্যতিক্রম যে দাবি করবে উক্ত ব্যতিক্রম প্রমাণের দায়িত্ব সেই ব্যক্তির উপর বর্তাবে। সুতরাং এসবের ক্ষেত্রে দেওয়ানি ফৌজদারি মামলা প্রমাণের দায়ভার ভিন্ন। তাহলে আমরা ৬৮ থেকে বাকি প্রশ্নগুলো আমরা পরের ক্লাসে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, নিয়মিত পড়াশোনা করুন, নিজে নোট করুন, আর যে ডিএলআর গুলো মনে রাখা দরকার, যে পয়েন্ট গুলো মনে রাখার দরকার, কিওয়ার্ড গুলো মনে রাখার দরকার, সেগুলো মনে রাখার চেষ্টা করুন। আশা করছি আপনাদের মঙ্গল হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।